সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হাই স্টাডি ব্লগের প্রথম পার্টে। আমি বর্তমানে জাপানে পড়াশোনা করছি, তাই আজকে আমি আপনাদের মাঝে জাপানের শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশ থেকে আমরা কিভাবে স্কলারশিপ নিয়ে জাপানে পড়তে পারি তার একটি মোটামুটি গাইডলাইন তুলে ধরব। সো জাপানে যদি স্কলারশিপের কথা আমি বলি তাহলে সর্বপ্রথমেই আসবে হচ্ছে মিক্সড স্কলারশিপ। মিক্সড স্কলারশিপটা আসলে ফুললি ফান্ডেড একটা স্কলারশিপ যেটি জাপানিজ গভর্নমেন্ট প্রোভাইড করে, এবং এই স্কলারশিপের আওতায় আমরা আমাদের যারা কলেজ থেকে পাশ করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন। মোটামুটি জাপানিজ গভর্নমেন্ট প্রতি বছর প্রায় 9 থেকে 10 হাজার স্কলারশিপ প্রোভাইড করে থাকে এই মিক্সড আন্ডারে। সেখানে বলা যায় যে প্রায় 4 থেকে 5 হাজার আসেন হচ্ছে ব্যাচেলর করতে বিভিন্ন দেশ থেকে। সো এছাড়াও মাস্টার্সের জন্য এই স্কলারশিপটি খুবই ভালো, কারণ এইটার যে অ্যাডভান্টেজগুলো আছে তার সাথে মাস্টার্স এবং পিএইচডির খুব একটি পার্থক্য নেই, মোটামুটি একই রকম। সো কারো যদি ইচ্ছা থাকে যে ব্যাচেলর করেই চলে আসবেন তাহলে মাস্টার্সেও অ্যাপ্লাই করতে পারেন। আর ডক্টরাল করার ক্ষেত্রে বা পিএইচডির ক্ষেত্রে আপনাদের মাস্টার্স শেষ করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই মিক্সড স্কলারশিপের আন্ডারে। তো এছাড়াও কিছু ইন্টার্নশিপ প্রোগ্রাম থাকে, এটি অবশ্য কিছু ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। কিছু কিছু ইউনিভার্সিটিতে 6 মান্থ বা 1 ইয়ার, অথবা কোনো কোনো ইউনিভার্সিটিতে 1.5 বছরেরও ইন্টার্নশিপ বা একটা কোলাবোরেটিভ রিসার্চের জন্য তারা মাঝে মাঝে তার ওয়েবসাইটে সার্কুলার দিয়ে থাকে। সো কেউ যদি শর্ট টার্মে করতে চান তাহলেও আপনারা এই ইন্টার্নশিপ প্রোগ্রামগুলোতে মিক্সডের আন্ডারে অ্যাপ্লাই করতে পারেন। সো মিক্সড স্কলারশিপ সাধারণত দুভাবে অ্যাপ্লাই করা যায় বাংলাদেশ থেকে। সো প্রথমটি যদি আমি বলি সেটি হচ্ছে এম্বাসি রিকমেন্ডেড। এম্বাসি রিকমেন্ডেড বলতে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনি এই নিচের লিঙ্ক থেকে পেয়ে যাবেন পুরোপুরি কিভাবে করতে হয়, কখন এটির ডেডলাইন এবং কি কি ডকুমেন্টস লাগে সব কিছুই এই ওয়েবসাইটের লিঙ্কে দেওয়া আছে। তবে এটি এম্বাসি রিকমেন্ডেড। আমি আজকে মূলত এই ব্যাপারটি নিয়ে কথা বলবো না। আমি যেভাবে এসেছি জাপানে আমি সেটা নিয়ে কথা বলবো, যেটি পরবর্তী স্লাইডে আসছে। বাট এম্বাসি রিকমেন্ডেড এটি হচ্ছে আপনার এপ্রিলের দিকে সাধারণত শুরু হয়, মার্চ থেকে এপ্রিল। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তারা প্রকাশ করে, এবং তখন আপনাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাদের প্রিপেয়ার করে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসে সাবমিট করে আসতে হয়। দেন তারা আপনাদেরকে ডাকবে, ওখানে একটা স্ক্রিনিং হবে এবং আপনাদের একটা লিখিত পরীক্ষা নেয়। তারপরে তারা আবার আপনাদেরকে ডেকে আপনাদের ডিজায়ার যে ইউনিভার্সিটি বা ডিজায়ার যে ল্যাবরেটরি সেই অনুযায়ী তারা এটা রিকমেন্ডেড করে জাপানিজ গভর্নমেন্টকে। দেন জাপানিজ গভর্নমেন্ট সেটিকে একটা স্ক্রিনিং প্রসিডিউর মাধ্যমে যদি আপনি সৌভাগ্যবান হন তাহলে আপনি এম্বাসি রিকমেন্ডেড স্কলারশিপ পেতে পারেন। তবে এই প্রক্রিয়াটি একটু জটিল, অনেক ক্ষেত্রেই একটু কনসিকুয়েন্সের সম্ভাবনা থাকে, কারণ এটির জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজও জানতে হয়, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এবং সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটি হয়ে ওঠে না আন্ডারগ্রেডে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেখা। তবে যদি আপনি আন্ডারগ্রেড করতে পারেন তাহলে এটার জন্য আপনার একটা পজিটিভ মার্ক যোগ থাকে আর কি। তবে আমরা যারা বাংলাদেশ থেকে জাপানে পড়তে আসি তারা মূলত ইউনিভার্সিটি রিকমেন্ডেড প্রক্রিয়ার মাধ্যমেই আমরা বেশি আসি, কারণ এটি আসলে এম্বাসি রিকমেন্ডেডের চেয়ে একটু ইজি হয়ে থাকে। কারণ এখানে আমরা নিজেরাই প্রফেসরকে খুঁজে বের করি এবং সেই প্রফেসর যদি রাজি হন আমাদেরকে সুপারভাইজ করতে তাহলে উনি মোটামুটি সমস্ত প্রসিডিংসের একটা গাইডলাইন দিয়ে থাকেন, এবং সেইভাবে আমরা অ্যাপ্লাই করে জাপানের যে কোনো ইউনিভার্সিটিতে এই মিক্সড আন্ডারে পড়াশোনা করতে পারি। সো যে কোনো স্কলারশিপের কথা বললে আসলে প্রথমে আসে যে সেই স্কলারশিপ থেকে আমরা কী ধরনের সুযোগ সুবিধা পাবো। তো মিক্সড স্কলারশিপের আন্ডারে যদি প্রথম কথাটি বলি, এর কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। আপনারা একদম জাস্ট ডকুমেন্টসগুলো, আমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য সেগুলোর পিডিএফ করেই আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো থ্রু দি অনলাইন, এবং এটি একদম ফুল ফ্রি একটি স্কলারশিপ। দ্যাটস মিন আপনি যদি আন্ডারগ্রেড করেন তাহলে 4 বছর আপনাকে কোনো টাকা পয়সা প্রোভাইড করতে হবে না।
ঠিক সেই রকমই মাস্টার্স এবং ডক্টরালের ক্ষেত্রেও আপনার সম্পূর্ণই খরচটাই বহন করবে হচ্ছে জাপানিজ গভর্নমেন্ট। প্রতি মাসে তারা আপনার পড়ার এই টিউশন ফি দেওয়ার পাশাপাশি প্রতি মাসে তারা আপনাকে একটি স্টাইপেন্ড প্রোভাইড করবে। যেমন ব্যাচেলরের ক্ষেত্রে তারা সাধারণত 1,17,000 জাপানিজ ইয়েন, যেটি বর্তমান রেট অনুযায়ী বাংলাদেশের টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে 93,000 মতো। আর রিসার্চ স্টুডেন্টের ক্ষেত্রে তারা 1,43,000 জাপানিজ ইয়েন প্রোভাইড করে। এটি আমিও আগেও বলেছি, রিসার্চ স্টুডেন্ট সাধারণত 6 মাস থেকে 13 বছরের মধ্যে হয়। কেউ কেউ চাইলে আপনারা 6 মাসও করতে পারেন, কেউ কেউ 1 বছর, বা অনেকে 1.5 বছরও করে। সো এটি একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে রিসার্চ স্টুডেন্টের যে 6 মাস বা 1 বছর আপনি করবেন, এটা হচ্ছে আপনার স্টাডির বাহিরের একটা পিরিয়ড। যদি আপনি মাস্টার্স করতে আসেন সেক্ষেত্রে 2 বছর এর মাস্টার্স জাপানে। তো 2 বছরের ক্ষেত্রে আপনি যদি 6 মাসের রিসার্চ স্টুডেন্ট হিসেবে থাকেন তাহলে আপনার 2 বছর 6 মাসই আপনি এই স্কলারশিপ থেকে বেনিফিটগুলো পেতে থাকবেন। ঠিক এরকমই ডক্টরালের ক্ষেত্রেও বা পিএইচডির ক্ষেত্রেও। পিএইচডি সাধারণত 3 বছরের হয়ে থাকে মেক্সট স্কলারশিপের আন্ডারে। তবে যদি আপনি রিসার্চ স্টুডেন্টশিপ হিসেবে থাকেন তাহলেও আপনি সেই সময়টা এখানে অ্যাড করতে পারবেন এবং আপনি সমস্ত ধরনের বেনিফিটগুলো এই স্কলারশিপের আন্ডারে পেয়ে যাবেন। আর ডক্টরের ক্ষেত্রে সাধারণত তারা 1,45,000 ইয়েন দিয়ে থাকে। আমি যেটি আগেও বলেছি যে মাস্টার্স এবং ডক্টরের ক্ষেত্রে এর সুযোগ সুবিধাগুলো একদমই সেম, জাস্ট শুধুই 1,000 থেকে 2,000 জাপানিজ ইয়েন কম বেশি। আর উইন্টারের ক্ষেত্রে মূলত 6 মাস অক্টোবর থেকে মার্চ পর্যন্ত জাপানিজ গভর্নমেন্ট 3,000 ইয়েন বেশি দিয়ে থাকে এই 1,45,000 সাথে। তার মানে আপনি মাস্টার্সে হলে 1,47,000 পাবেন, আর ডক্টরের ক্ষেত্রে আপনি 1,48,000 জাপানিজ ইয়েন পাবেন। এছাড়াও তারা 2 বার এয়ার টিকিট প্রোভাইড করে থাকে। প্রথমবারটি যখন আমাদের স্কলারশিপটি হয়ে যায় তখন তারা একটি এয়ার টিকিট প্রোভাইড করে জাপানে ঢোকার জন্য, এবং যখন আমরা আমাদের পড়াশোনা বা গ্রাজুয়েশন শেষ করে ফেলব তখন তারা আরেকটি টিকিট প্রোভাইড করে থাকে আমাদের ব্যাক করার জন্য দেশে। এছাড়াও এই স্কলারশিপের আন্ডারে আমাদের মেডিকেল ইন্স্যুরেন্স কাভার থাকে, যদিও এটি ফুল ওয়েব দেয় না, 70% কাভার করে। বাট এই 70%-এ আপনার মোটামুটি যদি আমাদের কোনো সমস্যা হয় আমাদের এই স্কলারশিপ চলাকালীন, আমরা ইজিলি জাপানিজ হসপিটাল থেকে এই সুবিধাটা পাবো। আর জাপানিজ হসপিটাল সম্বন্ধে যদি বলি, এখানকার ডায়াগনোসিস, এখানকার ট্রিটমেন্ট আমার কাছে মনে হয়েছে, আমি যেহেতু চায়নাতে গিয়েছিলাম, সো চায়না এবং বাংলাদেশ, ইন্ডিয়া আমি দেখে এসেছি তাদের যে হেলথ সিস্টেম, তার চেয়ে আমার মনে হয়েছে যে জাপানের যে মেডিকেল ফ্যাসিলিটিস এটি বলা চলে যে খুবই ভালো। এখানে যদি আপনার কোনো সমস্যা হয় বা যদি আগের কোনো সমস্যা থাকে আপনি এখানে ট্রিটমেন্ট করাতে পারেন, সেক্ষেত্রে মেডিকেল ইন্স্যুরেন্সটাও কাভার করবে আপনাদের ক্ষেত্রে। সো মোটামুটি বলা চলে পুরো স্কলারশিপটিতে যদি আপনি সিলেক্টেড হন তাহলে একদম টোটালি ফ্রিতে পড়াশোনা করতে পারবেন, এবং প্রতি মাসে কিছু টাকাও আপনাকে এই জাপানিজ গভর্নমেন্ট আপনাকে দিবে। তো সেখান থেকে আপনি কিছু চাইলে আপনার কিছু শখ পূরণ করতে পারেন, ফ্যামিলিকেও কিছু কন্ট্রিবিউট করতে পারেন। সো মোটামুটি এটা একটি ফ্রি স্কলারশিপ। সো এই জন্যই অনেকেই নেক্সট স্কলারশিপের জন্যই অ্যাপ্লিকেশন করে থাকে যদি সে জাপানে আসতে চায়। সো কী ধরনের আসলে আমাদের কোয়ালিফিকেশন বা আমাদের কী ধরনের রিকোয়ারমেন্ট লাগবে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য, সেটি এখন আপনাদের সামনে আমি বলবো। আপনাকে নেক্সট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে হলে আপনার বয়স অবশ্যই 35-এর নিচে থাকতে হবে। এর উপরে হলে আপনি এলিজিবল না এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য। এবং আপনার সিজিপিএ অবশ্যই 2.30 ইন জাপানিজ স্কেলে 3 যেটা থাকে, আর বাংলাদেশের স্কেলে যদি আমি বলি আউট অফ 4 আপনাকে অবশ্যই 3 থাকতে হবে। মাস্টার স্টাডি এবং পিএইচডি স্টাডির ক্ষেত্রে আমাদের যে টোটাল শিক্ষার যে আমাদের বয়স, যেটি আমরা ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত বা ইউনিভার্সিটি পর্যন্ত পড়েছি, সেটি মাস্টার্সের ক্ষেত্রে 16 বছর লাগবে, আর পিএইচডির ক্ষেত্রে 18 বছর লাগবে। কারণ মাস্টার্সের আমরা 1 থেকে 1.5 বছর বাংলাদেশে করি, সো সেই অনুযায়ী 18 বছরের আমাদের টোটাল স্কুলিং লাগবে।
আর স্টুডেন্টরা ব্যাচেলরের এবং মাস্টার্সে পড়া অবস্থাতেও অ্যাপ্লাই করতে পারে। যেমন ব্যাচেলর থেকে যদি আপনি মাস্টার্স করতে চান তাহলে লাস্ট ইয়ার যেমন 4th ইয়ারেও আমি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক সেইভাবে আমি যদি পিএইচডিতে অ্যাপ্লাই করতে চাই আর তখন যদি আমি মাস্টার্স করতে থাকি, আমি আমার এক্সপেক্টেড একটা গ্রাজুয়েশন সার্টিফিকেট আমাদের বিভাগীয় চেয়ারম্যান স্যার বা ম্যাডাম বরাবর নিয়ে আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারি। আর আইএলসের ক্ষেত্রে বর্তমানে জাপানের যেগুলো টপ মোস্ট ইউনিভার্সিটি আছে সবগুলোতেই আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, দ্যাটস মিন আইএলস, টোফেল এগুলো ম্যান্ডেটরি হয়ে গেছে। তবে কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আমরা বাংলাদেশ থেকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটাকে বলি MOI, যে আমরা আমাদের আন্ডারগ্রেড এবং গ্র্যাজুয়েট লেভেলটা আমরা ইংলিশে পড়াশোনা করেছি, তার একটি সার্টিফিকেট প্রোভাইড করে আমাদের দেশের ইউনিভার্সিটি। সেটি দিয়েও কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায়। তবে আপনারা যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই তার ওয়েবসাইটে গিয়ে সেই কী ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফেশন তারা অ্যাকসেপ্ট করে সেটা আপনারা ভালোভাবে চেক করে নেবেন। সো এখন আমি বলবো কি কি ডকুমেন্টস আপনাদের দরকার হবে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য। সো প্রথমে যদি বলি তাহলে পাসপোর্ট লাগবে। তবে পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যদি মাস্টার্স করতে আসেন বা পিএইচডি করতে আসেন, অ্যাটলিস্ট আপনার পাসপোর্টের মেয়াদ 1 বছর থাকতে হবে। যদি 1 বছরের মধ্যে আপনার পাসপোর্ট শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে পাসপোর্টে অ্যাপ্লাই করে দেন পাসপোর্টের যে ভ্যালিডিটিটা থাকে সেটা নিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তবে মূলত যদি আপনার 1 বছরের একটা ডেট পাসপোর্টের ভ্যালিডেশন মেয়াদ থাকে আপনি এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে নেক্সট অ্যাপ্লিকেশন একটা ফর্ম আপনার প্রফেসর বা আপনি যেই প্রফেসরকে মেল করেছেন উনি আপনাদেরকে পাঠাবেন, বা অনেক সময় অনেক ইউনিভার্সিটি থেকেই অ্যাডমিশন অফিস থেকে আপনাকে সেই ফর্মটি পাঠিয়ে দিবে। 3 নম্বর যেটা খুবই ইম্পর্টেন্ট, এটি হচ্ছে রিসার্চ প্রপোজাল। তারা আপনার কাছ থেকে 2 থেকে 3 পেজের একটি রিসার্চ প্রপোজাল নিবে যে আপনি কি ধরনের কাজ করতে চাচ্ছেন। আগামী মাস্টার্সের ক্ষেত্রে হলে 2 বছর, ডক্টরালের ক্ষেত্রে 3 বছর। সো এরকম পুরো একটা রিসার্চ প্রপোজাল আপনাদেরকে দিতে হবে 2 থেকে 3 পেজের মধ্যে। এবং এই প্রপোজালে আপনাদের ম্যাটেরিয়ালস মেথড থেকে শুরু করে কী ধরনের এক্সপেক্টেড আউটকাম আসতে পারে পুরোটাই আপনাকে একটি ব্রিফ হিস্টোরি আকারে দিতে হবে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে এই প্রপোজালটা যেন আপনার ফিল্ডের সাথে এবং আপনার যেই প্রফেসর বা যে ল্যাবে অ্যাপ্লাই করছেন তাদের সঙ্গে যেন মিল থাকে। এছাড়া আমাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা আন্ডারগ্রেড সার্টিফিকেট লাগবে। এটি সাধারণত এটা অরিজিনাল সার্টিফিকেট নেয় না। সো তারা অ্যাডমিশন অফিস থেকে আমাদেরকে জানায় দেয় যে আমরা মেবি নোটারাইজ করতে পারি অথবা ইউনিভার্সিটি থেকে আমরা এটা অ্যাটাস্টেড করে নিয়ে আসতে পারি। আমাদের ইউনিভার্সিটি প্রশাসনিক বিল্ডিংয়ে গেলেও আমাদের বোর্ড কন্ট্রোলার ইউনিভার্সিটি কন্ট্রোলারগুলো আমাদের একটি সিল করে দেন বা সিগনেচার করে দেন। সেই কপিটাও আমরা জাপানে পাঠাইতে পারি, অথবা আমরা কোর্টে গিয়ে আমাদের সার্টিফিকেট এবং মার্কশিটকে আমরা নোটারাইজ করে নিয়ে আসতে পারি। সো ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রেও একই প্রসিজার। এছাড়া একটি লেটার অফ রিকমেন্ডেশন লাগবে আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটির চেয়ারম্যান অথবা আমরা যে ফ্যাকাল্টির আন্ডারে পড়াশোনা করি সেই ফ্যাকাল্টির ডিন থেকে আমি জাপানের যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব সেই ইউনিভার্সিটির প্রেসিডেন্ট বরাবর। সো এই রিকমেন্ডেশন লেটারটা খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য আমি বলবো যে যদি চেয়ারম্যান আমাদের ডিপার্টমেন্টের কোনো চেয়ারম্যানের কাছ থেকে আমরা নিই তাহলে অবশ্যই আমরা স্যার বা ম্যাডামকে বলবো যেন ভালো কিছু এই রিকমেন্ডেশন লেটারে আপনার সম্বন্ধে বলে দেয় আর কি। আর এর আগে বললাম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কথা। তো আইএলসের ক্ষেত্রে এটা ভ্যারি করে বিভিন্ন ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। কিছু কিছু ইউনিভার্সিটি শুরু করে 5.5 দিয়ে, এবং যেগুলো টপ মোস্ট ইউনিভার্সিটি আছে জাপানের সেগুলোতে 6.5 আমাদের রিকোয়ারমেন্ট লাগে। আর টোফেলের ক্ষেত্রে যদি বলি তাহলে 75 লাগে। আর যদি কেউ জাপানিজ ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন সেটি যদি N2 লেভেল হয় তাহলে আপনাদের ক্ষেত্রে স্কলারশিপ পাওয়াটা আরও সুবিধা হয়। এছাড়া ওরা একটি ডকুমেন্টস চায় যে এক্সেলেন্স একাডেমিক রেকর্ডস। তো এটি মূলত আপনারা এমনও করতে পারেন যে আপনারা যদি মাস্টার্সে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনারা আপনাদের
ডিপার্টমেন্টের চেয়ারম্যান থেকে নিতে পারেন যে আমি গত 4 বছরে ভালো পড়াশোনা বা আমার এই কোর্সগুলোতে আমি ভালো রেজাল্ট করে এসেছি, এটি আকারেও আপনারা দিতে পারেন। আর আপনাদের যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে এই আন্ডারগ্রেড বা মাস্টার্সের লেভেলে, যেমন আপনি কোনো কনফারেন্সে গিয়েছেন বা আপনি কোনো অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছেন, সো সেই সার্টিফিকেটগুলো যদি আপনি এখানে প্রোভাইড করতে পারেন তাহলে আপনার এই নেক্সট স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে একটা এক্সট্রা বেনিফিট যোগ হবে। এছাড়াও একটি মেডিকেল সার্টিফিকেট লাগবে, যেটি ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিস থেকে আপনাকে পাঠানো হবে বা আপনার প্রফেসর আপনাকে পাঠিয়ে দেবেন। এই মেডিকেল সার্টিফিকেটটা আপনি ফিল আপ করে একজন ফিজিশিয়ানের কাছ থেকে সিগনেচার এবং সিল করে নিতে হবে। আর পাবলিকেশনের ক্ষেত্রে সাধারণত মাস্টার্সের ক্ষেত্রে পাবলিকেশন খুব একটা ম্যান্ডেটরি না, তবে পিএইচডিতে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, যদি আপনার একটি বা দুটি ফার্স্ট অথারের পেপার থাকে, অবশ্যই সেটি ইন্ডেক্সিং জার্নালে হতে হবে। এখন আসলে অনেক ধরনের পিডিটরি জার্নালে অনেকেই পেপার করে থাকেন, যেগুলো আসলে অ্যাভয়েড করা উচিত, কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত। চেষ্টা করবেন আপনার ব্যাচেলরের যদি কোনো প্রজেক্ট বা মাস্টার্সের যে থিসিসটা থাকে সেটি অবশ্যই কোনো স্কোপাস ইন্ডেক্সিং জার্নালে পাবলিকেশনের জন্য, তাহলে এটা আপনাদের জন্য একটা এক্সট্রা পয়েন্ট যোগ করবে আপনার স্কলারশিপ স্ক্রিনিংয়ের সময়। সো এখন আমি আপনাদের মাঝে বলবো যে কিভাবে এবং কখন আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারেন নেক্সট স্কলারশিপের জন্য এই ইউনিভার্সিটি রিকমেন্ডেড প্রক্রিয়ায়। মূলত ইউনিভার্সিটি রিকমেন্ডেড স্কলারশিপগুলো বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশ করে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে। এটি মূলত 2 থেকে 3 মাস তারা রাখে এবং ডেডলাইনের বলা চলে যে ডিসেম্বর, কিছু কিছু ইউনিভার্সিটিতে ডিসেম্বর থাকে ডেডলাইন, আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে পরবর্তী বছরের জানুয়ারিতে। সো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে আপনারা এই ডেডলাইনটা দেখে নেবেন। তারপরের যে পার্টটা, তবে আমি মনে করি যে আপনাদের সাধারণত প্রতি বছরের জুন বা জুলাই থেকেই আপনি ইউনিভার্সিটি চুজ করেন এবং সেখানকার ওয়েবসাইটে ঢুকে আপনার ফ্যাকাল্টি বা আপনার যে ডিজায়ার রিসার্চ ফিল্ড আছে সেই ফিল্ড অনুযায়ী প্রফেসরদের ইমেল কালেক্ট করেন এবং ইমেল করতে থাকেন। সেটি জুন বা জুলাই থেকে করাটাই ভালো, কারণ দেখা যায় যে আগস্ট বা সেপ্টেম্বরে করলে অনেকেই আরও আগে থেকে মেল করা শুরু করে, তখন প্রফেসর যদি কাউকে নিয়ে নেয় তখন সেই প্রফেসর হয়তো বা রিপ্লাই দেয় না। সো আমার কাছে বেস্ট, যদি আমার বেস্ট সাজেশন থাকবে যে আপনারা মে অথবা জুন অথবা জুলাই, তখন এই টাইম থেকেই আপনারা প্রফেসর খোঁজা শুরু করবেন এবং প্রফেসরদেরকে ইমেল করা শুরু করবেন। সো যখন প্রফেসরকে ইমেল করবেন, যদি আপনাকে তার ভালো লাগে, আপনার সিভি দেখে, আপনার প্রপোজাল দেখে প্রফেসর যখন হ্যাঁ বলবে, তখন উনি আপনাকে প্রায় সব কিছুই, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, এগুলো উনি আপনাকে অ্যাডমিশন অফিস থেকে নিয়ে এসে পাঠায় দিবেন ইমেল থ্রু, অথবা উনি অ্যাডমিশন অফিসকে বলে দিবেন, অ্যাডমিশন অফিস আপনাকে সমস্ত ডকুমেন্টস পাঠায় দিবেন। তো অ্যাডমিশন ডকুমেন্টস পাঠানোর পরে আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন। অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় আপনার প্রত্যেকটা ডকুমেন্টস আপনি প্রফেসরকে সেন্ড করবেন, তার পারমিশন অথবা তার একটা সাজেশন নেওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো ঠিক আছে কি না, আমি যেভাবে প্রিপেয়ার করছি তুমি একটু দেখে নাও। আপনার প্রফেসর যখন বলবে, এগ্রি করবে যে হ্যাঁ সব ডকুমেন্টস ঠিক আছে, তখন আপনি সাবমিট করে দেবেন। সো সাবমিট করার পরেই আসবে হচ্ছে আপনার প্রথম ইন্টারভিউ। সো ইন্টারভিউয়ে সাধারণত 2 থেকে 3 জন বা 4 জন প্রফেসর থাকেন এবং আপনার যে এক্সপেক্টেড সুপারভাইজার উনিও থাকবেন। ইলেকট্রনিক ইন্টারভিউতে সাধারণত একটা আপনাকে অনলাইন লিঙ্ক দিবে, সেই লিঙ্কে আপনাকে বসতে হবে। সেখানে আপনার এক্সপেক্টেড সুপারভাইজার সহ আরও ফ্যাকাল্টির 2-3 জন সুপারভাইজার থাকবে এবং আপনাকে কিছু জেনারেল বা বেসিক কোশ্চেন করবে, যেমন কেন আপনি জাপান চুজ করলেন, কেন এই ল্যাব, কেন আপনার আগের রিসার্চের সাথে এই ল্যাবরেটরির মিল আছে এবং আপনি এখানে পড়াশোনা শেষ করে কি করবেন, দেশে ফিরে যাবেন কি না, এই সমস্ত প্রশ্ন করার মাধ্যমেই তারা আপনার প্রথমে স্ক্রিনিংটাকে শেষ করে দেবেন। সো স্ক্রিনিং শেষ করার পরে আপনি মার্চ অথবা এপ্রিলের দিকে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। এবং একটা কথা বলে রাখি যে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে যদি আপনি পাশ করে যান, তার মানে আপনার মোটামুটি কনফার্ম থাকতে পারেন যে আপনার নেক্সট স্কলারশিপ হয়ে যাবে, কারণ ইউনিভার্সিটি থেকে
ওই সমস্ত স্টুডেন্টেরই ডকুমেন্টস মিনিস্ট্রিতে পাঠানো হয় যারা প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে পাশ করে। সো আপনি স্ক্রিনিংয়ে পাশ করা মানে মোটামুটি 90 থেকে 95% চান্স যে আপনার নেক্সট স্কলারশিপ হয়ে গেছে। সো মিনিস্ট্রি থেকে আপনাদেরকে জানানো হবে ইউনিভার্সিটি থ্রু, সম্ভবত জুলাইয়ের শেষের দিকে বা আর্লি আগস্ট। এটা ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি ভ্যারি করে। কোনো কোনো ইউনিভার্সিটি জুলাইয়ে রেজাল্ট আপনাদের ফাইনাল রেজাল্ট জানাই দিবে, আবার কোনো কোনো ইউনিভার্সিটি আগস্টের দিকেও রেজাল্ট জানাই দিতে পারে। সো রেজাল্ট পাওয়ার পরে আপনার অ্যাডমিশন লেটার, আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট সব কিছু নিয়ে আপনাকে ভিসাতে দাঁড়াইতে হবে বাংলাদেশ অ্যাম্বাসিতে। বাংলাদেশ অ্যাম্বাসিতে আপনি মেল করবেন। অনেক ক্ষেত্রে অ্যাম্বাসি থেকেই আপনাকে মেল করে যে ইউ আর সিলেক্টেড, সো আপনি কবে আসবেন, আপনাকে টাইম দিয়ে দিবে। সো সেই টাইম অনুযায়ী আপনি ভিসা করবেন, দেন আপনাকে লেট সেপ্টেম্বরে ফ্লাই করার জন্য তারা টিকিট পাঠিয়ে দিবে। তো যে সমস্ত ইনফরমেশন এতক্ষণ আপনাদেরকে দিলাম, এর বাইরেও অনেকেরই কিছু এক্সট্রা কোশ্চেন থাকে। তো এখন সেই সমস্ত কোশ্চেন থেকে আমি কিছু প্রশ্নের উত্তর দিব। তো প্রথমে যে কোশ্চেনটি থাকে যে আমরা জাপানে পার্ট টাইম জব করতে পারবো কি না, তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি অবশ্যই জাপানে পার্ট টাইম জব করতে পারবেন। আপনি যখন জাপানে আসবেন তখন আপনার রেসিডেন্ট কার্ডে ইমিগ্রেশন অফিস থেকে একটি সিল মেরে দেয়, যেখানে লেখা থাকে যে আপনি 28 ঘন্টা এলিজিবল ফর 1 উইক, এক সপ্তাহে আপনি 28 ঘন্টা করে কাজ করতে পারবেন। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যদি আপনার প্রফেসর বা আপনার সুপারভাইজার পারমিশন না দেয় আপনাকে পার্ট টাইমের জন্য, তাহলে আপনি কোনো অবস্থাতেই পার্ট টাইম করতে পারবেন না। কারণ যদি আপনার প্রফেসর বা আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারে যে আপনি পার্ট টাইম জব করছেন উইদাউট তাদের কনসার্নে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার স্কলারশিপ তারা ক্যান্সেল করে দিবে। সো এই ব্যাপারটা আপনি আপনার সুপারভাইজারের সঙ্গে কথা বলে তারপরে পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লাই করবেন। তারপর অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে পড়াশোনা শেষ করে তারা জাপানে স্টে করতে পারবে কি না। হ্যাঁ, আপনি যদি জব সার্চিং করতে চান বা আপনি পিএইচডি বা পোস্টডক করতে চান, তাহলে আপনি ইমিগ্রেশন অফিসে গিয়ে বললে তারা আপনার 6 মাসের ভিসা এক্সটেন্ড করে দিবে। এরপরে অনেকেরই একটা কমন কোয়ারি থাকে যে কেউ যদি মেক্সটের আন্ডারে মাস্টার্স করে, তাহলে সে মেক্সটের আন্ডারে আবার পিএইচডি করতে পারবে কি না। এর উত্তর হচ্ছে না, সে পারবে না। তবে এখানে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন মেক্সটের আন্ডারে, তাহলে আপনার প্রফেসর বা আপনার ফ্যাকাল্টির যে অ্যাডমিশন অফিস আছে তারা আপনাকে সেই ইউনিভার্সিটি বেস অনেকগুলো স্কলারশিপের ইনফরমেশন দিবে। আপনার প্রফেসর আপনাকে কিছু ডকুমেন্টস রেডি করতে বলবে সেখানে অ্যাপ্লিকেশনের জন্য, এবং যেহেতু প্রফেসরের রিকমেন্ডেশনটা খুব ভালোভাবেই তারা অ্যাডমিশন অফিসে জানায়, সো সেক্ষেত্রে আপনাদের স্কলারশিপ পাওয়াটা অনেক ইজি হয়ে যায়। এবং এই স্কলারশিপগুলোর অ্যাডভান্টেজ মোটামুটি মিক্সড স্কলারশিপের চেয়েও অনেক সময় ভালো হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি মিক্সড স্কলারশিপ সম্বন্ধে একটা ওভারঅল ধারণা। তো এর বাহিরেও কিছু আদার স্কলারশিপ থাকে, তো এখন আপনাদের মাঝে সেগুলো নিয়ে একটু কথা বলবো, খুব বিস্তারিত না। সো প্রথমেই শিজুকা ইউনিভার্সিটিতে এশিয়ান ব্রিজ প্রোগ্রাম নামে কিছু স্কলারশিপ দিয়ে থাকে। এটি মূলত সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে যেমন পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশের স্টুডেন্টদের জন্যই তারা প্রোভাইড করে। সো এটিও বেশ কম্পিটিটিভ স্কলারশিপ। এরপরে জাপানের প্রায় প্রত্যেকটি ইউনিভার্সিটিতেই একটি স্কলারশিপ প্রচলিত আছে, যেটিকে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ বলা হয়। এর অ্যাডভান্টেজগুলো মিক্সড স্কলারশিপের চাইতেও অনেক ভালো। সো যদি আপনি মিক্সডের জন্য এলিজিবল না হন, তাহলে আপনি এখানেও অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়াও বাংলাদেশে যারা গভর্নমেন্ট জব করছেন বা বড় কোনো এনজিও বা সংস্থাতে কাজ করছেন, তারা চাইলে জাইকা স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারেন। জাইকা স্কলারশিপ থেকেও প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি বা দুটি করে স্কলারশিপ প্রচলিত আছে জাপানে। এটিও বেশ কম্পিটিটিভ। এর বাইরে যদি আপনার প্রফেসরের প্রজেক্টের এক্সট্রা ফান্ডিং থাকে, তাহলে মাঝে মাঝে প্রফেসররাও আপনাকে অফার করবে। যদি আপনার সিভি এবং আপনার ভাইবাতে তিনি যদি খুশি হন, তাহলে মাঝে মাঝে প্রফেসররা তার পার্সোনাল প্রজেক্ট থেকেও আপনাকে স্কলারশিপ দিয়ে থাকে। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রফেসরের সাথে আপনার স্কলারশিপের যাবতীয় যে বেনিফিটস বা সুবিধা বা অসুবিধাগুলো ভালোভাবে ডিটেল ডিসক্রাইব করে নেবেন। সো আমি বর্তমানে হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি এগ্রিকালচার ফ্যাকাল্টির আন্ডারে।
আমার বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু স্কলারশিপ চালু আছে, আর তার মধ্যে EXEX স্কলারশিপ বেশ জনপ্রিয়। তবে আজকে যেহেতু আমি নেক্সট স্কলারশিপ সম্বন্ধে বলেছি, তাই ভিডিওটি আর লেন্দি করতে চাচ্ছি না। আগামী একটি এপিসোডে আমি হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের বাকি স্কলারশিপ সহ এই EXEX স্কলারশিপ নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল যারা অ্যাপ্লিকেশন করবেন। যদি আপনাদের কোনো জানার কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।